এইচএসসির পরে মাত্র 90 দিন সময় পাবে তুমি মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করার জন্য। এই সময়টা এতটাই অল্প যে তুমি এইচএসসির 2 বছরে যে সিলেবাস পড়েছো মাত্র 80 থেকে 90 দিনে তোমাকে এর চেয়ে দ্বিগুণেরও বেশি সিলেবাস শেষ করতে হবে। তোমার এই 90 দিনের পড়াশোনা এবং পরিশ্রম তোমার জীবনের ভাগ্য বদলাতে যথেষ্ট। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি এই বছর প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, যাদের মধ্যে 95% কাছেই এই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বা এই 80 থেকে 90 দিনের প্রিপারেশন নিয়ে ক্লিয়ার কোনো প্ল্যানিং নেই। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে মাসের পর মাস ধরে প্ল্যানিং হয়। তুমি যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে দেশের এত বড় একটা কম্পিটিটিভ এক্সামে, ইনফ্যাক্ট সবচেয়ে কম্পিটিটিভ এক্সামে তুমি কম্পিট করতে যাচ্ছ, তোমার কি কোনো সলিড প্ল্যানিং আছে? নাকি তুমি অন্য সবার মতো ভেবেছো যে তুমি একটা কোনো কোচিং এ ভর্তি হবে এবং তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবে? দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা এখন এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, শুধু কোচিং করে আর কেউ চান্স পায় না, কারণ কোচিং কিন্তু প্রায় সবাই করে, তাই না? তো এই ভর্তি পরীক্ষায় ক্র্যাক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা সলিড প্ল্যানিং। আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাত্র 60 দিন প্ল্যান করে পড়াশোনা করি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা টপ মেডিকেল ক্র্যাক করতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তৌফিক পিকল। আমি বিগত 7 বছর ধরে তোমার মতো অসংখ্য মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টকে গাইড করছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে। তো এই ভিডিওতে তুমি শিখবা কিভাবে এক্স্যাক্টলি কোন মেথডে প্ল্যানিং করলে তুমি খুব ভালো একটা টপ মেডিকেলে চান্স পেয়ে যেতে পারবা। তো আমাদের প্ল্যানিং এর টোটাল 4টা স্টেপ থাকবে। প্রথমে হচ্ছে আমাদের টার্গেট প্ল্যানিং, এরপরে থাকবে আমাদের টাইম বা সময় প্ল্যানিং, এরপরে থাকবে প্রিপারেশন রিসোর্স বা মেথড প্ল্যানিং, এবং 4 নম্বরে থাকবে আমাদের পার্সোনাল সাপোর্ট প্ল্যানিং। প্রথমে আসো আমরা টার্গেট প্ল্যানিং নিয়ে কথা বলি। যে কোনো মিশনে নামার আগে টার্গেট ফিক্স করাটা অত্যন্ত জরুরি। সো তুমিও তোমার একটা টার্গেট ফিক্স করে ফেলো, তুমি কোন মেডিকেলে চান্স পেতে চাও। আমি ধরে নিলাম তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তো একটা খাতা নিয়ে সেখানে লিখে ফেলো আমার টার্গেট ঢাকা মেডিকেল কলেজ। তোমার টার্গেট এমন হতে পারে আমি যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাই, অথবা আমি ঢাকার যে কোনো 3টা মেডিকেলের মধ্যে একটা টপ মেডিকেলে চান্স পেতে চাই। তোমার টার্গেট যেটাই হোক না কেন, তুমি খাতায় তোমার টার্গেটটাকে লিখে ফেলো। তোমার নিজের সামর্থ্য অনুযায়ী একটা ক্লিয়ার টার্গেট সেট করা এটা অত্যন্ত জরুরি। সো এই জিনিসটা কেউ স্কিপ করবা না, এক্ষুনি পারলে খাতায় লিখে ফেলো। এখন তোমাকে ভাবতে হবে আমার এই টার্গেট মেডিকেলে চান্স পেতে হলে আমাকে কত মার্কস পেতে হবে ভর্তি পরীক্ষায়। তোমার জানা নেই? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই কাট মার্কের চেয়ে বেশি মার্কস পেতে হবে। এবং বিগত বছরগুলোর যদি রেজাল্ট অ্যানালাইজ করা যায়, দেখা যায় কাট মার্কটা থাকে 65 থেকে 70 এর মধ্যে। অনেক সময় 67 হয়, অনেক সময় 69 হয়, অনেক সময় 70 হয়। সো ধরে নেওয়া যায় যে তুমি যদি 70+ মার্কস পাও, তাহলে সাধারণত সেফ হিসেবে তুমি নিজেকে মার্ক করতে পারবা এবং একটা সরকারি মেডিকেলে তোমার সিট এনশিওর করতে পারবা। তুমি যদি দেশের টপ 3টা মেডিকেলের মধ্যে, অর্থাৎ ঢাকা, সলিমুল্লাহ এবং সোহরাওয়ার্দী মেডিকেল, এই 3টা টপ মেডিকেলের মধ্যে চান্স পেতে চাও, তোমাকে সাধারণত 75+ নম্বর পেতে হয়। এবং তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে 80+ মার্ক পেতে হবে। এই নাম্বারগুলো অবশ্যই কিছুটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার, বাট সাধারণত এই মার্কগুলোর আশেপাশে বা এই মার্কগুলোর চেয়ে বেশি পেলে তুমি এই মেডিকেলগুলোতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে থাকবে। সো আমি ধরে নিচ্ছি তোমার স্বপ্নটা অনেক বড় এবং তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও। তাহলে তোমার টার্গেট মেডিকেল হলো ঢাকা মেডিকেল কলেজ এবং তোমার টার্গেট স্কোর হলো 80+। এই দুইটাই এখনই তুমি খাতায় লিখে ফেলো। এবার আসি আমাদের প্ল্যানিং এর নেক্সট স্টেপ, টাইম প্ল্যানিং বা সময় প্ল্যানিং। বাই দ্য ওয়ে, তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের ফুল 4 স্টেপ মেথডটা শিখতে চাও, অর্থাৎ কিভাবে প্ল্যান করবে, কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে প্র্যাকটিস করবে এবং কিভাবে আলটিমেটলি পারফর্ম করবে, এই 4 স্টেপ মেথডটা যেটা টপাররা ফলো করে, আমরা তোমাদেরকে শিখাবো। আমি ডক্টর তৌফিক এবং তোমাদের ডক্টর সুস্মিতা আপু সহ দেশের বিভিন্ন টপ মেডিকেলের টপার ভাই আপুরা, আমরা সবাই মিলে তোমাকে একটা লাইভ অনলাইন সেমিনারের মাধ্যমে এই পুরো 4 স্টেপ মেথডটা ইন ডিটেইলে শিখাবো। সো তোমাদের জন্য 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আমরা আয়োজন করেছি মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনার। এই অনলাইন সেমিনারটা কমপ্লিটলি ফ্রি। সো জয়েন করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। তো সময়ের প্ল্যানিং নিয়ে কথা বলছিলাম। টার্গেট প্ল্যানিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাদের কাছে কতটুকু সময় আছে। সাধারণত এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি 80 থেকে ম্যাক্স 90 দিনের মতো সময় পাবে, কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে অনেক কম সময় পাবে। তো এই 90 দিন তোমাকে একদম মরণপণ পরিশ্রম করার মতো মানসিকতা নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। তো এই টোটাল 80 থেকে যে 90 দিন সময় আছে, আমি ধরে নিচ্ছি 90 দিন। এই 90 দিনকে তুমি 4টা ফেজে ভাগ করে ফেলো। প্রথমটা হচ্ছে গ্যাপ ফিল আপ ফেজ। এই ফেজে থাকবে 10 দিন।
এরপরে 60 দিন বা 2 মাস থাকবে তোমার লার্নিং ফেজ, এরপরে 10 দিন থাকবে রিভিশন ফেজ, এবং শেষের যে 10 দিন এটা থাকবে তোমার ফাইনাল ট্রায়াল ফেজ। টোটাল এই 90 দিনকে 4টা ভাগে ভাগ করে তুমি তোমার প্ল্যানিংটা শুরু করবে। গ্যাপ ফিল আপ ফেজের 10 দিনে তুমি তোমার আগের যত পড়ায় গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করবে। অর্থাৎ এইচএসসির সময় তুমি হয়তো শর্ট সিলেবাস পড়েছো, অথবা তুমি ফুল সিলেবাস পড়লেও অনেক চ্যাপ্টারই তুমি বাদ দিয়ে গেছো বা পড়ায় গ্যাপ ছিল। এই গ্যাপগুলোকে আর রাখা যাবে না। এতদিন যত ফাঁকিবাজি করে এসেছো এই গ্যাপগুলোকে কিন্তু ফিল আপ করে ফেলতে হবে প্রথম 10 দিনের মাঝখানে। সো এই গ্যাপ ফিল আপটা শেষ হয়ে গেলে তোমার শুরু হবে লার্নিং ফেজ, অর্থাৎ তোমার যে অ্যাক্টিভ প্রিপারেশনের সময়টা সেটা শুরু হবে এই 2 মাসের জন্য। এই 2 মাসে তোমাকে মোট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্টের 6টা পেপারের 55টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হয়। সাথে করে জিকে এবং ইংলিশও কিন্তু পড়তে হবে। তো এত হিউজ সিলেবাস এবং এত হিউজ পড়া তোমাকে খুব টাইম মেনটেন করে, টাইম ম্যানেজ করে পড়াটাকে কিন্তু খুব গুছিয়ে শেষ করতে হবে। এবং এই টাইমটাতে তোমার কিন্তু প্রচন্ড পরিশ্রম হবে, প্রচন্ড কষ্ট হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সময়টাতে সবচেয়ে বেশি পরিশ্রম করবে বা সবচেয়ে বেশি খাটতে পারবে সেই কিন্তু পরবর্তী ফেজগুলোতে যে খুব সহজে পড়াটাকে রিভাইজ করতে পারবে, ভালোভাবে ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে এবং ভালো নাম্বার পাবে, ভালো কনফিডেন্স নিয়ে আলটিমেটলি এক্সাম দিতে পারবে। সো এই জন্য এই সময়টাতে প্রত্যেকটা দিনকে খুবই ভালোভাবে, প্রত্যেকটা মিনিটকে ইউটিলাইজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার শুরু হবে রিভিশন ফেজ। রিভিশন ফেজের 10 দিনে তুমি আগের যত পড়া আছে, অর্থাৎ তুমি লার্নিং ফেজে যা যা শিখেছো সবকিছুকে তুমি গুছিয়ে আনবে এবং রিভিশন দিবে। এই সময়টাতে নতুন করে কিন্তু আর কিছুই পড়া যাবে না। সো পুরাতন যে পড়াগুলো তুমি পড়েছো ওইগুলাকেই বারবার রিভাইজ করতে হবে, এবং যেই টপিকগুলা তুমি ভুল করে থাকো সাধারণত ওই ভুল করা টপিকগুলোতে বেশি মনোযোগ দিতে হবে। সো তোমার গ্যাপ ফিল আপ ফেজ শেষ হয়ে গেল, লার্নিং ফেজ শেষ হয়ে গেল, রিভিশন ফেজ শেষ হয়ে গেল। এরপরে আসবে তোমার ফাইনাল ট্রায়াল ফেজ। ফাইনাল ট্রায়াল ফেজের 10 দিনে তুমি কমপ্লিট যে সিলেবাসটা আছে এইটার উপরে সব 100 মার্কের এক্সাম দিবে, এবং এই এক্সামগুলোর রেজাল্ট বা মার্কস ডিটারমাইন করবে বা বলে দিবে তুমি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন করতে যাচ্ছ। সো তোমার টার্গেট যদি হয় ঢাকা মেডিকেল এবং তোমার টার্গেট স্কোর যদি হয় 80+, তোমাকে অবশ্যই এই ফাইনাল ট্রায়াল ফেজের এক্সামগুলোতে সবসময় 82, 85 এই রেঞ্জে মার্কস রাখতে হবে। সাধারণত আমি বলি 5 মার্কের একটা বাফার রাখো, অর্থাৎ তোমার টার্গেট স্কোর 80 হলে সবসময় 85+ এভারেজে পাওয়ার চেষ্টা করতে হবে। যদি তোমার টার্গেট 75 হয় তোমাকে সবসময় 80+ পাওয়ার টার্গেট করতে হবে। যদি তোমরা সেকেন্ড টাইমার হও কেউ, সেকেন্ড টাইমারদের জন্য তো এটা আরো 5 মার্ক বেশি পেতে হবে, তাই না? সো ওইভাবে হিসাব করে তোমার স্কোরটা ক্যালকুলেট করতে হবে এবং সবসময় এভারেজ ওই মার্কসটা পাওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই তুমি মেইন পরীক্ষায় গিয়ে তোমার টার্গেট স্কোরটাকে অ্যাচিভ করতে পারবে। এভাবে তুমি যদি তোমার সময়টাকে প্ল্যানিং করতে পারো, তুমি প্রিপারেশন শুরুর আগেই হাজার হাজার স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। আমাদের প্ল্যানিং এর নেক্সট স্টেপ হলো প্রিপারেশন রিসোর্স প্ল্যানিং। আমরা আমাদের টার্গেট সেট করেছি, সেই টার্গেট অ্যাচিভ করার জন্য কতটুকু সময় পাবো সেটা সেট করেছি। এই সময়ের মধ্যে আমরা কি কি করব সেটাও জেনেছি। এবার আসো আমরা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন বইগুলো পড়বো, কিভাবে করবো, এই প্রিপারেশনের ফুল রিসোর্স এবং মেথডটা নিয়ে কথা বলবো। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমার অবশ্যই যে জিনিসটা ফলো করতে হবে এবং যেই জিনিসটাকে সবসময় মেনে চলতে হবে সেটা হচ্ছে মূল বই। মূল বই বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো প্রাণীবিজ্ঞানের জন্য আজমল স্যারের বই, বোটানির জন্য হাসান স্যারের বই, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই এবং ফিজিক্সের জন্য ইসহাক স্যারের বই। এই বইগুলোকে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা সাধারণত মূল বই বলে থাকি। অর্থাৎ তুমি যদি এইচএসসি তে অন্য কোনো প্রকাশনীর বা অন্য কোনো রাইটার বই পড়েও থাকো, তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য এই বইগুলোই পড়তে হবে, কারণ এই বইগুলো থেকেই সাধারণত হিস্টোরিক্যালি আমরা দেখেছি এই বইগুলো থেকেই প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, তবে অবশ্যই তুমি এক্সট্রা বইও পড়বে, সেগুলো আমি ভিডিওর পরের অংশে বলে দিব। তো এই বইগুলোতে তোমার মোট 55টা চ্যাপ্টার আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোট 55টা চ্যাপ্টার আছে, এবং এই 55টা চ্যাপ্টার অবশ্যই তোমাকে মূল বইয়ের প্রতিটি খুঁটিনাটি অবশ্যই খুব ভালো করে জানতে হবে। দেখো, আলটিমেটলি মূল বই কিন্তু ঠিকই সবাই পড়বে, কিন্তু ভালো করবে কে সেটা নির্ভর করবে কার পড়ার টেকনিক কতটা ভালো। মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি পুরা বইটার কোন জায়গাগুলো পড়বে এইটা জানার চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাগুলো বাদ দিবে। কেননা এই বইগুলো এতটা বড় এবং এত বিশাল সিলেবাস, সেখান থেকে তুমি যদি বাছাই করে পড়তে না পারো তুমি পড়ার সমুদ্রে হারিয়ে যাবে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র
অনেক বেশি পড়ে ফেলবে। এই জন্য প্রিপারেশনের রিসোর্স প্ল্যানিংটা অত্যন্ত জরুরি। এই 3টা সাবজেক্টের পরে আমাদের চলে আসে সাধারণ জ্ঞান এবং ইংরেজি। বাজারে প্রচলিত অনেক সাধারণ জ্ঞান এবং ইংরেজির বই আছে, যে কোনো ভালো পাবলিকেশনের সাধারণ জ্ঞান বা ইংরেজি বই পড়লেই হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য বিগত বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল এবং ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটির যে প্রশ্নগুলো আছে এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স, এগুলাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো বই পড়ার পাশাপাশি তোমার অবশ্যই প্র্যাকটিস করার জন্য বা প্রশ্ন প্র্যাকটিস করার জন্য একটা ভালো রিসোর্স লাগবে। কারণ পড়ার পাশাপাশি যার প্র্যাকটিস যত বেশি হবে বা যার প্র্যাকটিস যত ভালো হবে, মেডিকেল অ্যাডমিশনের অ্যাকচুয়াল এক্সামে তার ভালো করার সম্ভাবনা তত বেশি থাকবে। আমরা আমাদের প্রিপারেশনের রিসোর্সটাও কিন্তু প্ল্যান করে ফেললাম। এইবার আমাদের প্ল্যানের লাস্ট স্টেপ, সেটা হলো সাপোর্ট প্ল্যানিং। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে প্রিপারেশনের সময়টা, এই সময়টা খুব আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়। অর্থাৎ কিছু সময় তোমার প্রিপারেশন ভালো যাবে, কিছু সময় তুমি আটকে যাবে, কিছু সময় পড়তে ভালো লাগবে না। এই সময়টা খুবই ফ্রাস্ট্রেটিং, খুবই যুদ্ধ করা লাগে, নিজের সাথে যুদ্ধ করা লাগে, মনের সাথে অনেক যুদ্ধ করা লাগে। এই জন্য এই সময় অনেকে সাপোর্ট হিসেবে বিভিন্ন কোচিং, অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম, কোনো প্রাইভেট ব্যাচ অনেককে বেছে নেয় তার নিজস্ব সাপোর্ট হিসেবে, যাতে সে রেগুলার থাকতে পারে। কিন্তু সবসময় মনে রাখবে, কোনো কোচিং বা প্রাইভেট ব্যাচ বা কোনো টিচার সে কিন্তু তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না। সে তোমাকে ভালো পড়াতে পারবে এবং সে তোমাকে ভালো গাইডলাইন দিতে পারবে। এই ভুল ধারণা থেকে তোমাদেরকে বের হয়ে আসতে হবে যে কোনো একটা কোচিং এ ভর্তি হলেই বুঝি তুমি চান্স পেয়ে যাবে। চান্স পেতে হলে অবশ্যই তোমাকে নিজেকে পড়তে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজের প্রবলেমগুলোকে নিজেকেই সলভ করতে হবে। এখন অনলাইনের সুবাদে দেশের অনেক ভালো ভালো টিচার, দেশের টপ ক্লাস মেডিকেল স্টুডেন্টের ভাইয়া আপুদেরকে তোমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারো, তাদের পড়ানোগুলো দেখতে পারো, তাদের ক্লাস দেখতে পারো। এটা অনেক ভালো একটা বিষয় এবং অনেক পজিটিভ একটা বিষয় বলে আমরা মনে করি। এজন্য এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক স্টুডেন্ট কিন্তু মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করে ফেলতে পারছে। সো আমি যেটা রেকমেন্ড করি সেটা হলো, তুমি অনলাইনে হোক, অফলাইনে হোক, প্রাইভেট ব্যাচে হোক, যেখানেই পড়ো না কেন, তোমাকে অবশ্যই সব সময় একজন পার্সোনাল টিচারের কেয়ারে থাকা উচিত। অর্থাৎ যেই টিচার বা যেই সাপোর্ট সিস্টেমটা তোমার পার্সোনাল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবে এবং সেই প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারবে। কারণ দেখা যায় অনেক সময় কোচিং প্ল্যাটফর্ম এগুলোতে অনেক অসংখ্য স্টুডেন্টের ভিড়ে তোমার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করা হয়ে ওঠে না, এবং এই কারণে, শুধুমাত্র এই কারণে তোমার যে ভালো এক্সাম দেওয়ার কথা ছিল বা ভালো রেজাল্ট করার কথা ছিল, সেই ভালো রেজাল্টটা বা আশানুরূপ রেজাল্টটা তুমি করতে পারো না, শুধুমাত্র এই কারণে যে তোমার পার্সোনাল প্রবলেমগুলোকে তুমি সলভ করে নিতে পারো না। এজন্য অবশ্যই আমার রেকমেন্ডেশন থাকবে, যেখানে তুমি পার্সোনাল কেয়ার বা পার্সোনাল গাইডেন্স পাবে, তোমাকে পার্সোনালি টেক কেয়ার করা হবে, এরকম কোনো একটা সাপোর্ট সিস্টেম ম্যানেজ করতে বা তাদের সাথে থাকতে। তো যাই হোক, আমরা আমাদের টার্গেট প্ল্যানিং করে ফেলেছি, আমাদের টাইম বা সময়কে প্ল্যানিং করে ফেলেছি, আমরা কি কি প্রিপারেশন রিসোর্স ইউজ করব সেটা প্ল্যানিং করেছি, এবং আমাদের সাপোর্ট সিস্টেমকে ইউজ করে কিভাবে আমরা আমাদের প্রিপারেশনটাকে পূর্ণতা দিব সেটাও কিন্তু প্ল্যান করে ফেলেছি। আমি সবসময় বলি, প্ল্যানিংটা হতে হবে 3P এর সমন্বয়। 3P মানে হলো পিন পয়েন্ট, পার্সোনাল এবং প্রিজার্ভড। তোমার প্ল্যানিংটা হতে হবে খুব ফোকাসড, পিন পয়েন্ট, তুমি জানো তোমার ক্লিয়ার টার্গেটটা কি। তোমার প্ল্যানিংটা হতে হবে খুবই পার্সোনাল, অর্থাৎ তোমার যে পার্সোনাল গোলটা আছে সেটার সঙ্গে অ্যালাইন্ড হতে হবে। গদ বাঁধা অনেক স্টুডেন্টের মতো কোনো একটা প্ল্যানিং করলে হবে না, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে প্ল্যানিংটা করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্ল্যানিংটাকে অবশ্যই প্রিজার্ভ করে রাখতে হবে। অর্থাৎ আজকে এই যে ভিডিওটা দেখলা বা তুমি প্ল্যান করলা, এটাকে জাস্ট মাথার মধ্যে রেখে দিলে হবে না, কোনো একটা খাতায় খুব সুন্দর মতো করে বা কোনো একটা সাদা পেজে খুব সুন্দর করে লিখে ফেলবা, এইটা আমার টার্গেট মেডিকেল, এটা আমার টার্গেট স্কোর, এই টার্গেট স্কোর পাওয়ার জন্য আমার কাছে এতদিন সময় আছে, এই এতদিন সময়ের মধ্যে আমি এতগুলা বই পড়বো, এতগুলা চ্যাপ্টার আমি শেষ করব, এবং আমার সাপোর্ট হচ্ছে এই সিস্টেমটা। সো এইভাবে যখন তুমি লিখে ফেলবে এবং সেটাকে তোমার টেবিলের সামনে টানিয়ে রাখবে, এইটা তোমাকে অনেক, বিশ্বাস করো, হাজার হাজার স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। কারণ এই সলিড প্ল্যানিংটা অসংখ্য স্টুডেন্ট, আমি বলবো মেজরিটি স্টুডেন্টের মধ্যে কিন্তু নাই। সো আজকের ভিডিওটা দেখার পরে খুবই দ্রুত একটা সাদা পেজ নিয়ে বসে প্ল্যানিংটা করে ফেলবে, এবং প্ল্যানিং এর যে ছবিটা এটা কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করে ফেলবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা মেডিকেল অ্যাডমিশনের ফুল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ মেথডটা শিখতে চাও, কিভাবে প্ল্যান করবা, কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে প্র্যাকটিস করবা এবং কিভাবে আলটিমেটলি পারফর্ম করবা, এটার জন্য অবশ্যই জয়েন করে ফেলো আমাদের অনলাইন যে সেমিনারটা, এইখানে
এখানে আমরা সব টপ মেডিকেলের ভাইয়া আপুরা কিন্তু তোমাকে শিখাবো কিভাবে ফুল 4P মেথডে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশনে 4টা স্টেপে কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশনটাকে জয় করে ফেলতে পারবে। সো অবশ্যই সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে অবশ্যই জানিয়ে রাখি, যারা মেডিকেল অ্যাডমিশনের ফুল 4P মেথড স্টেপ বাই স্টেপ শিখতে চাও, আমাদের সাথে জয়েন করে ফেলো মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারে। তোমার সাথে লাইভে দেখা হচ্ছে। জয়েন করতে কমেন্টে দেওয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো এখনই। সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।